ধনী শ্বশুর বাড়িতে গরিব ঘর জামাই। পশ্চিমবঙ্গের এক শান্ত মফস্বল শহর সোনাপুর। এই শহরের এক প্রান্তে একটি জীর্ণ পুরনো বাড়িতে থাকত আকাশ। আকাশ ছেলেটি যেমন সুদর্শন তেমনি শান্ত স্বভাবের। পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও ভাগ্যের পরিহাসে সে এখন বেকার। ছোটবেলায় বাবা মাকে হারানো আকাশের জীবনে আপন বলতে কেউ নেই। সে অন্যের জমিতে কাজ করে বা ছোটখাটো টিউশনি করে কোনো মতে দিন গুজরান করত। আকাশ প্রায়ই ভাবত তার কি কোনোদিন একটা সুন্দর পরিবার হবে। সে মনে মনে বলতো, ভগবান, আমি তো বেশি কিছু চাই না, শুধু একটু ভালোবাসা আর মাথা গোজার ঠাঁই চাই। তার এই সাধারণ জীবনটা বদলে গেল যখন সোনাপুরের সবথেকে বড় ব্যবসায়ী বিশ্বনাথ বাবু তাকে পছন্দ করে ফেললেন। আকাশ একদিন বাজারের এক বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করছিল, যা দেখে বিশ্বনাথ বাবুর খুব ভালো লাগে। তিনি ঠিক করেন এই বিনয়ী ছেলেটিই হবে তার একমাত্র মেয়ে পারমিতার স্বামী। তবে শর্ত একটাই, আকাশকে তাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে। আকাশ প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু বিশ্বনাথ বাবুর জোড়াজড়িতে সে রাজি হয়ে যায়। আকাশ তখন বলেছিল, কাকাবাবু, আমি আপনার বাড়িতে থাকব ঠিকই, কিন্তু আমি চাই আমাকে সবাই পরিবারের একজন সদস্য হিসাবে দেখুক, ভৃত্য হিসাবে নয়। বিয়ের কয়েকদিন যেতে না যেতেই আকাশের স্বপ্ন চুরমার হতে শুরু করল। বিশ্বনাথ বাবু ছাড়া বাড়ির বাকি সবাই যেন আকাশকে সহ্যই করতে পারে না। আকাশের স্ত্রী পারমিতা অত্যন্ত অহংকারী আর বিলাসিতায় মত্ত। সে প্রায়ই আকাশকে খোঁটা দিয়ে কথা বলতো। একদিন সকালে পারমিতা চেঁচিয়ে আকাশকে বলল, আরে ও ঘরজামাই বাবু, তোমার কি লজ্জা নেই? একটা দামি শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা নেই, আর এসেছো বড় লোকের বাড়িতে জামাই আদর খেতে। আকাশের খুব খারাপ লাগতো, কিন্তু সে মুখ বুজে সব সহ্য করত। সে শুধু বলতো, পারমিতা, আমি চেষ্টা করছি কোনো একটা কাজ জোগাড় করার, তুমি ধৈর্য ধরো। পারমিতা তখন আরো রেগে গিয়ে বলতো, তোমার মতো অকর্মার দ্বারা কিচ্ছু হবে না। শুধু পারমিতা নয়, আকাশের শাশুড়ি দেবযানী দেবীও ছিলেন এক কাঠি উপরে। তিনি বাড়ির পরিচারকদের সামনেই আকাশকে তুচ্ছ-তাচ্ছিল্য করতেন। একদিন খাবার টেবিলে আকাশ বসেছিল, তখন দেবযানী দেবী তার প্লেট সরিয়ে দিয়ে বললেন, আগে বাড়ির চাকর বাকররা খাবে, তারপর তুমি তো এই বাড়িতে একটা আশ্রিত প্রাণী ছাড়া আর কিছু নও। আকাশের দু চোখ জলে ভরে আসত। সে ভাবত, কোথায় সে ভালোবাসার সংসার পাবে বলে এসেছিল, আর কোথায় তাকে অপমানিত হতে হচ্ছে। এমনকি তার শালী রিয়াও তাকে নিয়ে মজা করত। রিয়া একদিন তার বন্ধুদের সামনে আকাশকে দেখিয়ে বলল, দেখ দেখ, এটা আমাদের বাড়ির নতুন ঘর জামাই, যার পকেটে এক পয়সাও নেই, কিন্তু রাজকীয় হালে থাকতে চায়। আকাশ ঘরে গিয়ে একা কাঁদত আর ভাবত, আমার অপরাধটা কি? আমি শুধু একটু সম্মান চেয়েছিলাম। আকাশের এই দুরবস্থা দেখে বিশ্বনাথ বাবুর খুব কষ্ট হতো। তিনি মাঝে মধ্যেই আকাশকে আড়ালে ডেকে বলতেন, বাবা আকাশ, তুমি কিছু মনে করো না, এ বাড়ির মেয়েরা একটু বেশিই গর্বিত হয়ে পড়েছে। তুমি তো জানো আমি তোমাকে কতটা শ্রদ্ধা করি। আকাশ তখন মলিন হেসে বলতো, বাবা, আপনি পাশে আছেন বলেই আমি এ বাড়িতে টিকে আছি। কিন্তু বিশ্বনাথ বাবু সবসময় বাড়িতে থাকতেন না, ব্যবসার কাজে, আর সেই সুযোগেই চলত আকাশের উপর মানসিক অত্যাচার। পারমিতা আর তার মা ঠিক করলেন আকাশকে বাড়ি থেকে তাড়াতে হবে। তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা করলেন। পারমিতা আকাশকে একদিন ডেকে বলল, দেখো আকাশ, আমি চাই না তুমি এখানে বসে থাকো। তুমি আমাদের ব্যবসার একটা গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে শহরে যাও এবং সেটা আমাদের ম্যানেজারের কাছে পৌঁছে দাও। আকাশ খুশি হয়ে ভাবল, যাক, অন্তত তাকে কিছু দায়িত্ব তো দেওয়া হয়েছে। সে ফাইলটা নিয়ে রওনা দিল, কিন্তু সে জানত না যে পারমিতা আর রিয়া মিলে সেই ফাইলের গুরুত্বপূর্ণ কিছু কাগজ লুকিয়ে ফেলেছে এবং আসল ফাইলটি ডাস্টবিনে ফেলে দিয়েছে। আকাশ যখন শহরে পৌঁছল, ম্যানেজার ফাইলটা দেখে রেগে গিয়ে বললেন, আরে মশাই, এর ভেতরে তো কিছু নেই, আপনি কি আমাদের সাথে মজা করছেন? আকাশ আকাশ পাতাল ভাবতে লাগলো। সে বাড়ি ফিরে এসে দেখল সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। দেবযানী দেবী চিৎকার করে বললেন, চোর, এ চোর, ও নিশ্চয়ই আমাদের ব্যবসার গোপন নথিপত্র অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। আকাশ অবাক হয়ে বলল, বিশ্বাস করুন মা, আমি ওরকম কিছুই করিনি। পারমিতা তখন থাপ্পড় মারার ভঙ্গি করে বলল, চুপ করো অসভ্য লোক, তোমাকে ঘর জামাই রেখে আমরা ভুল করেছি। আকাশের জীবনের এই কঠিন সময়ে কোনো বন্ধু বা আত্মীয় তাকে সাহায্য করতে এগিয়ে এলো না।
সে পাড়ার কিছু পরিচিত লোকের কাছে গিয়ে নিজের নিরপরাধ হওয়ার কথা বলতে চাইল, কিন্তু সবাই তাকে নিয়ে উপহাস করল। পাশের বাড়ির কাকিমা বললেন, বড় লোকের বাড়িতে ঘর জামাই থাকার তো অনেক শখ ছিল, এখন ঠেলা বোঝো। আকাশ নিজের অসহায়ত্ব নিয়ে বিশ্বনাথবাবুর অফিসের এক পুরনো কর্মীর কাছে গেল সাহায্য চাইতে, কিন্তু সেই কর্মীটিও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আকাশ বুঝতে পারল টাকা না থাকলে এই পৃথিবীতে সম্মানের কোনো জায়গা নেই। সে একা গঙ্গার ঘাটে গিয়ে বসে ভাবছিল, আমি যদি এখনই নিজের প্রাণ দিয়ে দিই তবেই হয়তো এরা শান্ত হবে। ঠিক সেই সময় তার ফোনে একটা মেসেজ এলো। আকাশ দেখল সে কয়েক মাস আগে একটা সরকারি চাকুরির পরীক্ষা দিয়েছিল, তাতে সে সারা রাজ্যে প্রথম হয়েছে। আকাশ যেন অন্ধকারের মধ্যে আলোর দেখা পেল, কিন্তু তার এই আনন্দ বেশি স্থায়ী হল না। পারমিতা আর রিয়া তাকে হেনস্থা করার জন্য এবার বাড়ির সব গয়নাগাটি চুরি করার নাটক করল। দেবযানী দেবী পুলিশ ডাকলেন। পুলিশ এসে আকাশের ঘর তল্লাশি শুরু করল। পারমিতা মুচকি হেসে বলল, এবার দেখব কে তোমায় বাঁচায়। পুলিশের হাতে একটা ব্যাগ পড়ল, আর সেখান থেকে সোনাদানার বদলে বেরিয়ে এলো পারমিতার এক পুরনো বন্ধুর ছবি আর অনেকগুলো চেক। আসলে পারমিতা নিজেই চক্রান্ত করে গয়নাগুলো লুকিয়ে রেখেছিল যাতে আকাশকে ফাঁসানো যায়, কিন্তু ভুলবশত সে তার গোপন নথিপত্রের ব্যাগটা পুলিশের সামনে নিয়ে এসেছিল। পুলিশ যখন পারমিতাকে জেরা করতে শুরু করল তখন সে ঘাবড়ে গেল। ঠিক সেই সময় ঘরে ঢুকলেন বিশ্বনাথবাবু। তার সাথে ছিল সেই আসল ফাইলটা যা পারমিতা ফেলে দিয়েছিল। বিশ্বনাথবাবু গম্ভীর গলায় বললেন, আমি সব জেনে গিয়েছি পারমিতা। আমি জানতাম তোমরা আকাশকে ফাঁসানোর চেষ্টা করবে, তাই আমি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম। তোমরা যখন আকাশের ফাইলে কারচুপি করছিলে আর ডাস্টবিনে ফেলছিলে, আমি সব রেকর্ড হতে দেখেছি। দেবযানীর মুখ চুন হয়ে গেল। বিশ্বনাথবাবু এবার গর্জে উঠে বললেন, তোমরা আমার জামাইকে অপমান করেছ। আসলে তোমরা নিজেরা কত নিচু মনের তার প্রমাণ দিয়েছ। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বললেন, অফিসার, আপনি এদের গ্রেফতার করতে পারেন, কারণ এরা মিথ্যা মামলা দিয়ে একজনকে ফাঁসানোর চেষ্টা করছিল। আকাশ তাড়াতাড়ি সামনে এসে বিশ্বনাথবাবুর হাত ধরে বলল, না বাবা, এমনটা করবেন না। ওনারা আমার আপনজন। আপনি যদি আজ পুলিশে ধরিয়ে দেন তবে এবারই সম্মান ধুলোয় মিশে যাবে। আমি ওনাদের ক্ষমা করে দিলাম। আকাশের এই মহানুভবতা দেখে পুলিশ আর পাড়া প্রতিবেশীরা সবাই অবাক হয়ে গেল। এমনকি পারমিতা আর দেবযানীর মাথা লজ্জায় নিচু হয়ে গেল। পারমিতা ফুপিয়ে কেঁদে উঠে আকাশের পায়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও আকাশ। আমি বুঝতে পারিনি যে তুমি এত ভালো মনের মানুষ। আমরা শুধু তোমার দারিদ্র্য দেখেছি, কিন্তু তোমার বড় মনটা দেখিনি। কিছুক্ষণের মধ্যেই পরিবেশ বদলে গেল। আকাশ তার চাকুরির খবরটি সবাইকে জানালো। সে বলল, আমি আজ থেকে আর ঘর জামাই নয়, বরং এই বাড়ির যোগ্য সন্তান হিসেবে থাকতে চাই। তবে বাবা, আমি নিজের উপার্জিত অর্থ দিয়ে আলাদা বাড়িতে থাকতে চাই। দেবযানী দেবী এবার কেঁদে ফেলে বললেন, না বাবা আকাশ, তোমাকে কোথাও যেতে দেব না। তুমি না থাকলে আমরা বুঝতেই পারতাম না যে মানুষ চেনা কত কঠিন। শেষ পর্যন্ত আকাশ তার সততা আর ধৈর্যের মাধ্যমে সবার মন জয় করল। বিশ্বনাথবাবু আনন্দের সাথে ঘোষণা করলেন যে আকাশই হবে তার পুরো ব্যবসার পরবর্তী কর্ণধার। আকাশ তখন মুচকি হেসে পারমিতাকে বলল, আমি তোমাকে দামি শাড়ি দিতে পারিনি ঠিকই, কিন্তু আজ থেকে তোমাকে সারা জীবনের জন্য সম্মান আর ভালোবাসা দিতে পারবো। তাদের পরিবারে ফিরে এলো হারিয়ে যাওয়া সুখ। সোনাপুর শহরের মানুষ এখন আকাশের উদারতার গল্প শোনায়। আকাশ বুঝল, বিপদ যখন আসে তখন চারিদিক অন্ধকার হয়ে যায় ঠিকই, কিন্তু সত্যের জয় একদিন হবেই। ভগবান সবসময়ই যারা ধৈর্যশীল তাদের সাহায্য করেন। আজকের জন্য এতটাই। আপনারা কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তবে গল্পটিকে লাইক করুন, এবং এই ধরনের গল্প আরও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধনী শ্বশুর বাড়িতে গরিব ঘর জামাই। পশ্চিমবঙ্গের এক শান্ত মফস্বল শহর সোনাপুর। এই শহরের এক প্রান্তে একটি জীর্ণ পুরনো বাড়িতে থাকত আকাশ। আকাশ ছেলেটি যেমন সুদর্শন তেমনি শান্ত স্বভাবের। পড়াশোনায় অত্যন্ত মেধাবী হওয়া সত্ত্বেও ভাগ্যের পরিহাসে সে এখন বেকার। ছোটবেলায় বাবা মাকে হারানো আকাশের জীবনে আপন বলতে কেউ নেই। সে অন্যের জমিতে কাজ করে বা ছোটখাটো টিউশনি করে কোনো মতে দিন গুজরান করত। আকাশ প্রায়ই ভাবত, তার কি কোনোদিন একটা সুন্দর পরিবার হবে। সে মনে মনে বলতো, ভগবান, আমি তো বেশি কিছু চাই না, শুধু একটু ভালোবাসা আর মাথা গোজার ঠাঁই চাই। তার এই সাধারণ জীবনটা বদলে গেল যখন সোনাপুরের সবথেকে বড় ব্যবসায়ী বিশ্বনাথ বাবু তাকে পছন্দ করে ফেললেন। আকাশ একদিন বাজারের এক বৃদ্ধকে রাস্তা পার হতে সাহায্য করছিল, যা দেখে বিশ্বনাথ বাবুর খুব ভালো লাগে।
তিনি ঠিক করেন এই বিনয়ী ছেলেটিই হবে তার একমাত্র মেয়ে পারমিতার স্বামী। তবে শর্ত একটাই, আকাশকে তাদের বাড়িতে ঘর জামাই হয়ে থাকতে হবে। আকাশ প্রথমে রাজি হতে চায়নি, কিন্তু বিশ্বনাথ বাবুর জোড়াজড়িতে সে রাজি হয়ে যায়। আকাশ তখন বলেছিল, কাকাবাবু, আমি আপনার বাড়িতে থাকব ঠিকই, কিন্তু আমি চাই আমাকে সবাই পরিবারের একজন সদস্য হিসাবে দেখুক, ভৃত্য হিসাবে নয়। বিয়ের কয়েকদিন যেতে না যেতেই আকাশের স্বপ্ন চুরমার হতে শুরু করল। বিশ্বনাথ বাবু ছাড়া বাড়ির বাকি সবাই যেন আকাশকে সহ্যই করতে পারে না। আকাশের স্ত্রী পারমিতা অত্যন্ত অহংকারী আর বিলাসিতায় মত্ত। সে প্রায়ই আকাশকে খোঁটা দিয়ে কথা বলতো। একদিন সকালে পারমিতা চেঁচিয়ে আকাশকে বলল, আরে ও ঘরজামাই বাবু, তোমার কি লজ্জা নেই? একটা দামি শাড়ি কিনে দেওয়ার ক্ষমতা নেই, আর এসেছো বড়লোকের বাড়িতে জামাই আদর খেতে। আকাশের খুব খারাপ লাগত, কিন্তু সে মুখ বুজে সব সহ্য করত। সে শুধু বলতো, পারমিতা, আমি চেষ্টা করছি কোনো একটা কাজ জোগাড় করার, তুমি ধৈর্য ধরো। পারমিতা তখন আরো রেগে গিয়ে বলতো, তোমার মতো অকর্মার দ্বারা কিচ্ছু হবে না। শুধু পারমিতা নয়, আকাশের শাশুড়ি দেবযানী দেবীও ছিলেন এক কাঠি উপরে। তিনি বাড়ির পরিচারকদের সামনেই আকাশকে তুচ্ছতাচ্ছিল্য করতেন। একদিন খাবার টেবিলে আকাশ বসেছিল, তখন দেবযানী দেবী তার প্লেট সরিয়ে দিয়ে বললেন, আগে বাড়ির চাকর বাকররা খাবে, তারপর তুমি। তুমি তো এই বাড়িতে একটা আশ্রিত প্রাণী ছাড়া আর কিছু নও। আকাশের দু চোখ জলে ভরে আসত। সে ভাবত, কোথায় সে ভালোবাসার সংসার পাবে বলে এসেছিল, আর কোথায় তাকে অপমানিত হতে হচ্ছে। এমনকি তার শালী রিয়াও তাকে নিয়ে মজা করত। রিয়া একদিন তার বন্ধুদের সামনে আকাশকে দেখিয়ে বলল, দেখ দেখ, এটা আমাদের বাড়ির নতুন ঘর জামাই, যার পকেটে এক পয়সাও নেই, কিন্তু রাজকীয় হালে থাকতে চায়। আকাশ ঘরে গিয়ে একা কাঁদত আর ভাবত, আমার অপরাধটা কি? আমি শুধু একটু সম্মান চেয়েছিলাম। আকাশের এই দুরবস্থা দেখে বিশ্বনাথ বাবুর খুব কষ্ট হতো। তিনি মাঝে মধ্যেই আকাশকে আড়ালে ডেকে বলতেন, বাবা আকাশ, তুমি কিছু মনে করো না, এ বাড়ির মেয়েরা একটু বেশিই গর্বিত হয়ে পড়েছে। তুমি তো জানো আমি তোমাকে কতটা শ্রদ্ধা করি। আকাশ তখন মলিন হেসে বলতো, বাবা, আপনি পাশে আছেন বলেই আমি এ বাড়িতে টিকে আছি। কিন্তু বিশ্বনাথ বাবু সবসময় বাড়িতে থাকতেন না, ব্যবসার কাজে, আর সেই সুযোগেই চলত আকাশের উপর মানসিক অত্যাচার। পারমিতা আর তার মা ঠিক করলেন আকাশকে বাড়ি থেকে তাড়াতে হবে। তারা এক ভয়ঙ্কর পরিকল্পনা করলেন। পারমিতা আকাশকে একদিন ডেকে বলল, দেখো আকাশ, আমি চাই না তুমি এখানে বসে থাকো। তুমি আমাদের ব্যবসার একটা গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে শহরে যাও এবং সেটা আমাদের ম্যানেজারের কাছে পৌঁছে দাও। আকাশ খুশি হয়ে ভাবল, যাক, অন্তত তাকে কিছু দায়িত্ব তো দেওয়া হয়েছে। সে ফাইলটা নিয়ে রওনা দিল, কিন্তু সে জানত না যে পারমিতা আর রিয়া মিলে সেই ফাইলের গুরুত্বপূর্ণ কিছু কাগজ লুকিয়ে ফেলেছে এবং আসল ফাইলটি ডাস্টবিনে ফেলে দিয়েছে। আকাশ যখন শহরে পৌঁছল, ম্যানেজার ফাইলটা দেখে রেগে গিয়ে বললেন, আরে মশাই, এর ভেতরে তো কিছু নেই, আপনি কি আমাদের সাথে মজা করছেন? আকাশ আকাশ পাতাল ভাবতে লাগলো। সে বাড়ি ফিরে এসে দেখল সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে। দেবযানী দেবী চিৎকার করে বললেন, চোর, এ চোর, ও নিশ্চয়ই আমাদের ব্যবসার গোপন নথিপত্র অন্য কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে। আকাশ অবাক হয়ে বলল, বিশ্বাস করুন মা, আমি ওরকম কিছুই করিনি। পারমিতা তখন থাপ্পড় মারার ভঙ্গি করে বলল, চুপ করো অসভ্য লোক, তোমাকে ঘর জামাই রেখে আমরা ভুল করেছি। আকাশের জীবনের এই কঠিন সময়ে কোনো বন্ধু বা আত্মীয় তাকে সাহায্য করতে এগিয়ে এলো না। সে পাড়ার কিছু পরিচিত লোকের কাছে গিয়ে নিজের নিরপরাধ হওয়ার কথা বলতে চাইল, কিন্তু সবাই তাকে নিয়ে উপহাস করল। পাশের বাড়ির কাকিমা বললেন, বড় লোকের বাড়িতে ঘর জামাই থাকার তো অনেক শখ ছিল, এখন ঠেলা বোঝো। আকাশ নিজের অসহায়ত্ব নিয়ে বিশ্বনাথ বাবুর অফিসের এক পুরনো কর্মীর কাছে গেল সাহায্য চাইতে, কিন্তু সেই কর্মীটিও তাকে দূর দূর করে তাড়িয়ে দিল। আকাশ বুঝতে পারল, টাকা না থাকলে এই পৃথিবীতে সম্মানের কোনো জায়গা নেই। সে একা গঙ্গার ঘাটে গিয়ে বসে ভাবছিল, আমি যদি এখনই নিজের প্রাণ দিয়ে দিই, তবেই হয়তো এরা শান্ত হবে। ঠিক সেই সময় তার ফোনে একটা মেসেজ এলো। আকাশ দেখল সে কয়েক মাস আগে একটা সরকারি চাকুরির পরীক্ষা দিয়েছিল, তাতে সে সারা রাজ্যে প্রথম হয়েছে। আকাশ যেন অন্ধকারের মধ্যে আলোর দেখা পেল, কিন্তু তার এই আনন্দ বেশি স্থায়ী হল না। পারমিতা আর রিয়া তাকে হেনস্থা করার জন্য এবার বাড়ির সব গয়নাগাটি চুরি করার নাটক করল। দেবযানী দেবী পুলিশ ডাকলেন। পুলিশ এসে আকাশের ঘর তল্লাশি শুরু করল। পারমিতা মুচকি হেসে বলল, এবার দেখব কে তোমায় বাঁচায়।
পুলিশের হাতে একটা ব্যাগ পড়ল, আর সেখান থেকে সোনাদানার বদলে বেরিয়ে এলো পারমিতার এক পুরনো বন্ধুর ছবি আর অনেকগুলো চেক। আসলে পারমিতা নিজেই চক্রান্ত করে গয়নাগুলো লুকিয়ে রেখেছিল যাতে আকাশকে ফাঁসানো যায়, কিন্তু ভুলবশত সে তার গোপন নথিপত্রের ব্যাগটা পুলিশের সামনে নিয়ে এসেছিল। পুলিশ যখন পারমিতাকে জেরা করতে শুরু করল তখন সে ঘাবড়ে গেল। ঠিক সেই সময় ঘরে ঢুকলেন বিশ্বনাথ বাবু। তার সাথে ছিল সেই আসল ফাইলটা যা পারমিতা ফেলে দিয়েছিল। বিশ্বনাথ বাবু গম্ভীর গলায় বললেন, আমি সব জেনে গিয়েছি পারমিতা। আমি জানতাম তোমরা আকাশকে ফাঁসানোর চেষ্টা করবে, তাই আমি বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলাম। তোমরা যখন আকাশের ফাইলে কারচুপি করছিলে আর ডাস্টবিনে ফেলছিলে, আমি সব রেকর্ড হতে দেখেছি। দেবযানীর মুখ চুন হয়ে গেল। বিশ্বনাথ বাবু এবার গর্জে উঠে বললেন, তোমরা আমার জামাইকে অপমান করেছ। আসলে তোমরা নিজেরা কত নিচু মনের তার প্রমাণ দিয়েছ। পুলিশকে উদ্দেশ্য করে তিনি বললেন, অফিসার, আপনি এদের গ্রেফতার করতে পারেন, কারণ এরা মিথ্যা মামলা দিয়ে একজনকে ফাঁসানোর চেষ্টা করছিল। আকাশ তাড়াতাড়ি সামনে এসে বিশ্বনাথ বাবুর হাত ধরে বলল, না বাবা, এমনটা করবেন না। ওনারা আমার আপনজন। আপনি যদি আজ পুলিশে ধরিয়ে দেন তবে এবারই সম্মান ধুলোয় মিশে যাবে। আমি ওনাদের ক্ষমা করে দিলাম। আকাশের এই মহানুভবতা দেখে পুলিশ আর পাড়া প্রতিবেশীরা সবাই অবাক হয়ে গেল। এমনকি পারমিতা আর দেবযানীর মাথা লজ্জায় নিচু হয়ে গেল। পারমিতা ফুপিয়ে কেঁদে উঠে আকাশের পায়ে ধরে বলল, আমাকে ক্ষমা করে দাও আকাশ। আমি বুঝতে পারিনি যে তুমি এত ভালো মনের মানুষ। আমরা শুধু তোমার দারিদ্র্য দেখেছি, কিন্তু তোমার বড় মনটা দেখিনি। কিছুক্ষণের মধ্যেই পরিবেশ বদলে গেল। আকাশ তার চাকুরির খবরটি সবাইকে জানালো। সে বলল, আমি আজ থেকে আর ঘর জামাই নয়, বরং এই বাড়ির যোগ্য সন্তান হিসেবে থাকতে চাই। তবে বাবা, আমি নিজের উপার্জিত অর্থ দিয়ে আলাদা বাড়িতে থাকতে চাই। দেবযানী দেবী এবার কেঁদে ফেলে বললেন, না বাবা আকাশ, তোমাকে কোথাও যেতে দেব না। তুমি না থাকলে আমরা বুঝতেই পারতাম না যে মানুষ চেনা কত কঠিন। শেষ পর্যন্ত আকাশ তার সততা আর ধৈর্যের মাধ্যমে সবার মন জয় করল। বিশ্বনাথ বাবু আনন্দের সাথে ঘোষণা করলেন যে আকাশই হবে তার পুরো ব্যবসার পরবর্তী কর্ণধার। আকাশ তখন মুচকি হেসে পারমিতাকে বলল, আমি তোমাকে দামি শাড়ি দিতে পারিনি ঠিকই, কিন্তু আজ থেকে তোমাকে সারা জীবনের জন্য সম্মান আর ভালোবাসা দিতে পারবো। তাদের পরিবারে ফিরে এলো হারিয়ে যাওয়া সুখ। সোনাপুর শহরের মানুষ এখন আকাশের উদারতার গল্প শোনায়। আকাশ বুঝল, বিপদ যখন আসে তখন চারিদিক অন্ধকার হয়ে যায় ঠিকই, কিন্তু সত্যের জয় একদিন হবেই। ভগবান সবসময়ই যারা ধৈর্যশীল তাদের সাহায্য করেন। আজকের জন্য এতটাই। আপনারা কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন? এই গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তবে গল্পটিকে লাইক করুন এবং এই ধরনের গল্প আরও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।